অনলাইন স্টাডি, শিক্ষা, চাকরি ও গুরুত্বপূর্ণ তথ্যের নির্ভরযোগ্য ঠিকানা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো সম্প্রতি বেশ কিছু বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সেটা হচ্ছে সম্প্রতি 5ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি সাংবাদিক বৈঠক করেছে এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে তিনি ঘোষণা করেছেন তিনি হয়তো ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে যেতে পারেন। অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে, ডিসেম্বরে কি আবার বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ? শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন? আর যদি তিনি ফেরেন তাহলে কি হবে বাংলাদেশের রাজনীতি? এই বিষয়গুলি কিন্তু এখন প্রশ্ন আকারে উঠে আসছে, যেখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ভারত কি তাকে আবার বাংলাদেশ ফেরত পাঠাবে, নাকি ভারত এখন শেখ হাসিনার থেকেও বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের সঙ্গে নিজের স্ট্র্যাটেজিক রিলেশনশিপকে? আর এর মধ্যেই বাংলাদেশের নতুন সরকার চীনের সঙ্গেও কিন্তু সম্পর্ক বাড়াচ্ছে, যেখানে মোংলা পোর্ট থেকে শুরু করে তিস্তা প্রজেক্ট, কানেক্টিভিটি, ইনফ্রাস্ট্রাকচার একাধিক ক্ষেত্রে এগিয়ে আসছে কিন্তু চীন। তাহলে কি বাংলাদেশ ধীরে ধীরে চায়নার দিকে ঝুঁকছে, নাকি বাংলাদেশ মাল্টি অ্যালাইনমেন্টের যে কৌশল আছে সেই কৌশলে খেলছে? তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই সম্পূর্ণ বিষয়গুলি বিশ্লেষণ করব, যেখানে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, তারেক রহমানের সরকার ও ভারতের যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, তার পাশাপাশি চায়না ফ্যাক্টর, তিস্তা, মোংলা পোর্ট এবং ডিসেম্বর 2026-এর সম্ভাব্য 3টি সিনারিও এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমরা দেখব যে ভারতের জন্য সবচেয়ে বড় ভয় কি আর সবচেয়ে বড় সুযোগই বা কোথায় রয়েছে এই সম্পূর্ণ বিষয়গুলির মধ্যে। তো ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। আশা রাখবো সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পারবো। তো এইরকম বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য যারা এখনো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। তো ভিডিও শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে রাখা দরকার, সেটা হচ্ছে ডিসেম্বরে কি পালাবদল হবে বাংলাদেশে? এখানে আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, এখানে কিন্তু নতুন করে কোনো জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে না, কারণ বাংলাদেশে জাতীয় নির্বাচন ইতিমধ্যেই 12ই ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপি নীতিতে তারেক রহমান সরকার গঠন করেছেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, ডিসেম্বর মাসটাই কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বর্তমানে, যেখানে শেখ হাসিনা যদি ডিসেম্বর 2026-এ বাংলাদেশের ফেরার চেষ্টা করেন তাহলে কি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে আরো বড় কোনো পরিবর্তন আসবে? তো এইটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। অর্থাৎ কেন ডিসেম্বরের কথা উঠছে বর্তমানে, যেখানে 5ই আগস্ট 2026-এ দিল্লির একটি অনুষ্ঠানে শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য কিন্তু রয়েছে, তিনি ফিরবেন বলেছেন, অর্থাৎ আমরা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি না যে ডিসেম্বর মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। তিনি কিন্তু বাংলাদেশে ফিরবেন কথাটি কিন্তু বলেছেন। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই সম্পূর্ণ বিষয়টার মধ্যে তিনি কি বাস্তবে ফিরতে পারবেন বাংলাদেশে, আর ফিরলে তার জন্য বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি কি অপেক্ষা করছে সেটা নিয়েও কিন্তু বর্তমানে বড় প্রশ্ন কিন্তু উঠছে। তো এবার আসি, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন তাহলে কি হবে? এখানে তিনখানা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যেখানে সবাইকার প্রথমে হচ্ছে তিনি যদি বাংলাদেশে ফেরেন এবং আইনি প্রক্রিয়ার যদি মুখোমুখি হন, অর্থাৎ তার প্রত্যাবর্তন একটি রাজনৈতিক কামব্যাক না হয়ে পরিণত হতে পারে একটি লিগ্যাল কনফ্রন্টেশনে, এবং দ্বিতীয় যে সম্ভাবনাটা আছে সেটা হচ্ছে তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে নতুন একটি রাজনৈতিক মোবিলাইজেশন তৈরি হবে এবং এর ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তখন কিন্তু দেখা দিতে পারে। তবে এখানেও একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, শেখ হাসিনা ফিরলেই যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে যাবে এমন কোনো সরল সমীকরণ কিন্তু নেই। এবং তৃতীয় যে সম্ভাবনাটা হচ্ছে সেটা কি না, সেটা হলো শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু দেশে ফিরতে পারলেন না, কারণ রাজনৈতিকভাবে ঘোষণা আর সেটিকে বাস্তবে পরিণত করা দুটো কিন্তু সম্পূর্ণ একটি আলাদা বিষয়। অর্থাৎ এই যে তিনখানা সম্ভাবনায় তার বাস্তবতা এবং তার যে ফলাফল এটি সম্পূর্ণ নির্ভর করবে যে সময় বা যে বাস্তবিক পরিস্থিতিতে এই সমস্ত ঘটনাগুলি ঘটবে তখন। এবং এরপরে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে, ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে? অর্থাৎ এটি সম্ভবত আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ভারতের অবস্থান এখনো পর্যন্ত যথেষ্ট কেয়ারফুলি ওডেড, যেখানে বাংলাদেশের এক্সট্রাডিশন রিকোয়েস্টকে ভারত আইনি বিষয় হিসেবে দেখছে। আবার শেখ হাসিনার দিল্লির অনুষ্ঠানের বক্তব্যকেও ভারত সরকার এন্ডোর্স করেছে, এমন কথাও কিন্তু বলা হয়নি। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো
ভারত প্রকাশ্যে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে সমর্থন করছে এমন দাবি করার মতো পরিষ্কার সরকারি কোন রকম কোনো অবস্থানই কিন্তু ভারতের কাছে নেই। কিন্তু একই সঙ্গে ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এমন ঘোষণাও কিন্তু নেই। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টার মধ্যে গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল কনক্লুশন কি উঠে আসছে না, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে প্রকাশ্যে সমর্থন করলেও সেটা যে সরকারিভাবে সমর্থন করছে তার কিন্তু কোন রকম কোনো প্রমাণ নেই। কিন্তু একই সঙ্গে ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কিন্তু প্রকাশ্যে নেয়নি। এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়াও বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু শেখ হাসিনার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আসার পরে দুই দেশের মধ্যে যে বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল তার মধ্যেও কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং তার জন্যই ভারত কিন্তু এই বাস্তবিক যে বিষয়গুলি রয়েছে সেইগুলির সমাধান কিন্তু চাইছে। অর্থাৎ ভারতের কাছে শুধু শেখ হাসিনা গুরুত্বপূর্ণ নন, ভারতের সামনে রয়েছে তার পাশাপাশিও বেশ কিছু বড় স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। তার প্রথমই হচ্ছে বর্ডার সিকিউরিটি, যেখানে ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় 4096 কিলোমিটার, যেখানে সীমান্তে ইললিগাল ক্রসিং থেকে শুরু করে ট্রাফিকিং, স্মাগলিং, তার পাশাপাশি ট্রান্সবর্ডার ক্রাইম, এই সবকিছুই ভারতের জন্য সরাসরি কিন্তু একটি সিকিউরিটি কনসার্নের বিষয়। তার পাশাপাশি দ্বিতীয়ত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ উত্তর পূর্ব ভারত, যেখানে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশে অবস্থিত, তাই ঢাকার সঙ্গে সম্পর্ক ভালো থাকলে ভারতের নর্থ ইস্ট কানেক্টিভিটি এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট কিন্তু অনেকটাই সহজ হবে। এর পাশাপাশি তৃতীয়ত হচ্ছে ট্রেড এন্ড কানেক্টিভিটি, যেখানে বাংলাদেশের মাধ্যমে ভারতের নর্থ ইস্টের সঙ্গে সমুদ্র বন্দর এবং অন্যান্য কানেক্টিভিটি তৈরি করা সম্ভব। অর্থাৎ ভারতের কাছে বাংলাদেশ শুধু একটি প্রতিবেশী রাষ্ট্রই নয়, বাংলাদেশ ভারতের স্ট্র্যাটেজিক জিওগ্রাফির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর পাশাপাশি চায়না ফ্যাক্টর তো রয়েইছে, যেখানে তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় আসার পর চায়নার সঙ্গে বাংলাদেশ সম্পর্ক কিন্তু আরো সক্রিয় হয়েছে, যেখানে মোংলা পোর্ট, চট্টগ্রাম ইকোনমিক জোন, কানেক্টিভিটি, টেকনোলজি, এনার্জি এবং তিস্তা প্রজেক্ট, বিভিন্ন ক্ষেত্রে চায়না কিন্তু বর্তমানে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ কিন্তু নিয়েছে। এবং এখানেই সব থেকে বড় প্রশ্ন যেটি উঠে আসছে সেটি হচ্ছে বাংলাদেশ কি বর্তমানে চায়নার দিকে পুরোপুরি ভাবে চলে যাচ্ছে? কিন্তু বর্তমানে এখনই এমন সিদ্ধান্তে পৌঁছানো কিন্তু ঠিক হবে না, বরং বাংলাদেশের এইগুলিকে কৌশলও কিন্তু বলা যায় অন্য অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করলে বা ভাবলে, যেখানে বাংলাদেশের মাল্টি অ্যালাইনমেন্ট কৌশল অর্থাৎ ইন্ডিয়া থেকে ট্রেড ও কানেক্টিভিটি তারা নেবে এবং তার পাশাপাশি চায়না থেকে ইনফ্রাস্ট্রাকচার ও ইনভেস্টমেন্ট এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সঙ্গে ট্রেড এবং পাকিস্তানের সঙ্গেও ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ পুনর্গঠন করবে। অর্থাৎ বাংলাদেশ অর্থাৎ ঢাকা সম্ভবত একদিকে পুরোপুরি না গিয়ে সব পক্ষের সঙ্গে নিজেদের স্বার্থ অনুযায়ী সম্পর্ক তৈরি করতে কিন্তু বর্তমানে চাইছে। এবং এই সবকিছুর মধ্যেও আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে, সেটা হচ্ছে মোংলা পোর্ট। অর্থাৎ মোংলা পোর্ট বর্তমানে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেখানে আপনারা স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে মোংলা পোর্ট, এটা কিন্তু বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত, যেখানে চায়নার সঙ্গে বাংলাদেশের কর্পোরেশন বাড়ার ফলে পোর্ট ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমিক জোন নিয়েও কিন্তু নতুন সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তাই প্রশ্ন উঠছে, মোংলা পোর্ট কি শুধু একটি ইকোনমিক প্রজেক্ট নাকি এর স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সও রয়েছে? যেখানে উত্তর হলো দুটোই, কারণ বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের মেরিটাইম জিওগ্রাফিতে বাংলাদেশের অবস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানে স্যাংশনাল ক্লেমও কিন্তু করা যাবে না। অন্যদিকে মোংলা পোর্টে চাইনিজ ইনভেস্টমেন্ট বা কর্পোরেশন মানেই সেখানে চাইনিজ মিলিটারি বেস তৈরি হচ্ছে এমন কোনো কিন্তু প্রমাণ নেই। তো এবার আসি উত্তরবঙ্গের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তিস্তা ফ্যাক্টর। অর্থাৎ চাইনা বাংলাদেশ কর্পোরেশনের মধ্যে তিস্তা রিভার কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট এবং রিস্টোরেশন প্রজেক্ট রয়েছে, যেখানে ভারতের জন্য তিস্তা অন্তত সেনসিটিভ একটি ইস্যু, কারণ তিস্তা সরাসরি ভারতের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সঙ্গে কিন্তু যুক্ত। তাই পুরো বিষয়টিকে একটি লাইনে দেখলে তিস্তা সরাসরি আমাদের নর্থ বেঙ্গল, তারপর বাংলাদেশ, ইন্ডিয়া, চাইনা স্ট্র্যাটেজিক কম্পিটিশন, এই যে সম্পূর্ণ যে স্ট্র্যাটেজিক চেন, এর মধ্যে একটি বিষয় আপনাদের বুঝতে হবে, যেহেতু ভারতের উত্তরবঙ্গ ও বাংলাদেশের সাথে তিস্তা রিভার যেহেতু সরাসরি সম্পর্কযুক্ত রয়েছে, তার জন্যই চাইনা তিস্তা প্রজেক্টের মধ্যে চাইনা এই অঞ্চলে বিভিন্ন ফেসিলিটি থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট এই সমস্ত কিছু দিচ্ছে, মানেই যে চাইনা সেখানে মিলিটারি বেস তৈরি করছে তারও কিন্তু কোনো প্রমাণ নেই। অর্থাৎ চাইনা বাংলাদেশ যৌথ বিবৃতিতে তিস্তা রিভার কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্টে চাইনিজ সাপোর্টের কথা এসেছে। কিন্তু এখানে একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তিস্তা প্রজেক্টে চাইনিজ ইনভলভমেন্ট মানেই চাইনিজ মিলিটারি প্রেজেন্স
এমন দাবি করার কোনো ভিত্তি কিন্তু নেই। অর্থাৎ ভারতের কাছে সম্পূর্ণ বিষয়টি চ্যালেঞ্জিং হলেও আতঙ্কের কিন্তু কোনো কারণ নেই। আর এই সম্পূর্ণ বিষয়টি কূটনৈতিক ও কৌশলগত পর্যবেক্ষণের জন্য কিন্তু খুবই জরুরি। তো এবার আসি, তাহলে কি শেখ হাসিনার প্রত্যাবর্তন ভারতের জন্য ভালো? যেখানে এই প্রশ্নের উত্তর কিন্তু যে কোনো একটি দিক থেকে দেওয়া আমাদের কাছে সঠিক হবে না। কারণ একদিক থেকে দেখলে শেখ হাসিনার সময় ইন্ডিয়া বাংলাদেশ সিকিউরিটি কোঅপারেশন অনেক গভীর হয়েছিল, যেখানে নর্থ ইস্ট সিকিউরিটির ক্ষেত্রে ঢাকা কোঅপারেশন ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই নিউ দিল্লির কাছে শেখ হাসিনা একটি পরিচিত এবং প্রেডিক্টেবল পলিটিক্যাল পার্টনার। কিন্তু অন্যদিকে বর্তমান বাংলাদেশে শেখ হাসিনাকে ঘিরে যে রাজনৈতিক ও যে আইনি বিরোধিতা অত্যন্ত তীব্র হয়ে উঠেছে, তিনি দেশে ফিরলে যদি বড় রাজনৈতিক সংঘাত তৈরি করেন তাহলে পরিস্থিতি অন্য হতে পারে। যেখানে বাংলাদেশ ইনস্টেবিলিটি, তার পাশাপাশি বর্ডার প্রেসার এবং মাইগ্রেশন প্রেসার, নর্থ ইস্ট সিকিউরিটি, এই সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু কনসার্নের বিষয় কিন্তু রয়েছে। তাই ভারতের কাছে প্রশ্নটা শুধু হাসিনা ফিরবেন কিনা এটা নয়, বরং বাংলাদেশের স্টেবিলিটি থাকবে কিনা এটাই সম্ভবত বেশি গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বনাম শেখ হাসিনা, এই যে দুই রাজনৈতিক নেতৃত্ব, তাদের মধ্যে যে জিওপলিটিক্যাল ইকুয়েশন, সেটা এবার সহজে আপনাদের কাছে আমি তুলে ধরছি। যেখানে শেখ হাসিনা ইন্ডিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে কিন্তু খুবই ঘনিষ্ঠ, অন্যদিকে তারেক রহমানের সরকার ইন্ডিয়ার সঙ্গে নতুন করে রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা রিলেশনশিপ রিসেট করার চেষ্টা করছে। একই সঙ্গে চায়নার সঙ্গেও কিন্তু আউটরিচ বাড়াচ্ছে। অর্থাৎ ঢাকা এখন বলতে চাইছে আমরা কারোর বিরুদ্ধে নয়, বরং আমরা দেশের স্বার্থের পক্ষে। এটাই হচ্ছে মাল্টি অ্যালাইনমেন্টের মূল দর্শন। তাই ডিসেম্বরকে সরাসরি ক্ষমতার পালাবদল বলা থেকে বরং বলা ভালো ডিসেম্বর কুড বি বিকাম এ পলিটিক্যাল ফ্ল্যাশমেন্ট। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এর পরবর্তী দেখবো যে বাংলাদেশে কি আবারও অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। এই বিষয়ে কিন্তু সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কারণ বাংলাদেশের রাজনীতিতে এখন একাধিক শক্তি কিন্তু সক্রিয় হয়ে উঠেছে। একদিকে বিএনপি সরকার, অন্যদিকে আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক নেটওয়ার্ক ও সমর্থক রয়েছে, যদিও বর্তমানে রাজনৈতিক অবস্থান অত্যন্ত দুর্বল। আর তৃতীয় দিকে জামায়াতে ইসলামীও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে। ফলে বাংলাদেশের রাজনীতি আগের মতো শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি এই দুই মেরুর মধ্যে সীমাবদ্ধ নেই, সমীকরণ কিন্তু এখন অনেক বেশি কমপ্লিকেটেড হয়েছে। এছাড়াও এর পরবর্তীতে দেখব ভারত কি তারেক রহমানের সরকারকে সরাতে চাইবে। এখানে এই বিষয়টা কিন্তু অত্যন্ত পরিষ্কারভাবে বলা দরকার, যেখানে ভারত তারেক রহমানের সরকারকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর পরিকল্পনা করছে এমন নির্ভরযোগ্য সরাসরি সরকারি কোনো প্রমাণ কিন্তু নেই। বরং আমরা দেখছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার টক্স চলছে, অর্থাৎ কথাবার্তা চলছে ভারত বাংলাদেশ বর্ডার নিয়ে। তার পাশাপাশি দুই দেশের মধ্যে সিকিউরিটি কোঅপারেশন চালাচ্ছে এবং নতুন বিএনপি সরকারের সঙ্গেও ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে। তাই ভারতের প্রাইমারি ইন্টারেস্ট সম্ভবত রিজিম চেঞ্জ নয়, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক স্টেবিলিটি তৈরি করা দুই দেশের মধ্যে। অর্থাৎ কে ক্ষমতায় আছে তার চেয়েও ভারতের কাছে প্রধান গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাংলাদেশে যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় এবং ভারতের সিকিউরিটি ও ইকোনমিক ইন্টারেস্ট যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখবো যে তাহলে ডিসেম্বর মাসটা কেন এত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডিসেম্বর 2026কে অন্তত তিনটি ভাবে কিন্তু দেখা যায়। যেখানে প্রথম সম্ভাবনা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলেন, তাহলে বাংলাদেশ বড় একটা রাজনৈতিক উত্তেজনাময় পরিস্থিতি কিন্তু তৈরি হবে। এবং দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে শেখ হাসিনা ফেরার চেষ্টা করলেন কিন্তু তিনি ফিরতে পারলেন না, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশ ডিপ্লোম্যাটিক টেনশন বাড়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে তখন। এবং 3 নম্বর সম্ভাবনাটা কি, সেটা হচ্ছে শেখ হাসিনা ফিরলেন কিন্তু রাজনৈতিক কামব্যাক তার হলো না, তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলেন এবং বিএনপি সরকার ক্ষমতায় থেকে গেল। তো আমার মতে এই তৃতীয় সিনারিওটার বা তৃতীয় সম্ভাবনাটা সবচেয়ে বেশি আন্ডাররেটেড, কারণ একজন নেতা দেশে ফেরা আর সেই নেতার ক্ষমতায় ফিরে আসা দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। তো এই সমস্ত কারণগুলির জন্য কিন্তু ডিসেম্বর মাসটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই সম্পূর্ণ বিষয়গুলি জিওপলিটিক্যাল দিক থেকে ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না এই তিনটি দেশের মধ্যে সম্পর্ককে কিন্তু প্রভাবিত করছে, যেখানে বর্ডার থেকে শুরু করে ট্রেড, পোর্টস, তার পাশাপাশি তিস্তা, নর্থ ইস্ট এবং সিকিউরিটি অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তা, এই প্রত্যেকটির কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন শুধু বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সই নয়, এর প্রভাব পড়তে পারে ইন্ডিয়া এবং চায়নার কম্পিটিশনের উপরও। বিশেষ করে চায়না বাংলাদেশ কানেক্টিভিটি এবং ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন যত বাড়বে, বাংলাদেশের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সও কিন্তু তত বাড়বে।
তার পাশাপাশি আরেকটি বিষয়ও কিন্তু আমাদের নজর রাখতে হবে, সেটা হচ্ছে পাকিস্তান ফ্যাক্টর, যেখানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কেও নতুন করে ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি কিন্তু দেখা যাচ্ছে, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, কৃষি, প্রতিরক্ষা সংগ্রাম সহ বিভিন্ন ক্ষেত্রে আলোচনা কিন্তু চলছে। কিন্তু এই সম্পূর্ণ বিষয়টাকেও সেন্সেশনাল ক্লেম করা উচিত নয়, কিন্তু এখনই পাকিস্তান চায়না বাংলাদেশ মিলিটারি অ্যালায়েন্স এমন কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো কোনো শক্ত প্রমাণ কিন্তু নেই, বরং বিষয়টাকে এমন ভাবে দেখা হলো যে ঢাকা নিজের ডিপ্লোম্যাটিক অপশন বাড়াচ্ছে, আর এর ফলে ভারতের যে ট্র্যাডিশনাল স্ট্র্যাটেজিক কমফোর্ট রয়েছে সেটা কিন্তু কিছুটা হলেও কিন্তু এই সমস্ত ঘটনাগুলির ফলে কমতে পারে। তো এই যে ঘটনাগুলি ঘটছে এর ফলে ভারতের জন্য সবচেয়ে বড় ভয় কি, অর্থাৎ এতক্ষণ যে অ্যানালিসিসটা আমরা করলাম সেটা অনুযায়ী ভারতের সামনে সবচেয়ে বড় 5টি কনসার্নের বিষয় কিন্তু রয়েছে। প্রথমেই হচ্ছে বর্ডার ইনস্টেবিলিটি, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, অস্ত্র, মাদক পাচার বাড়তে পারে। অন্যদিকে নর্থ ইস্ট সিকিউরিটি, যেখানে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নবাদী গোষ্ঠী ও সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতা বাড়ার আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি চাইনিজ স্ট্র্যাটেজিক ফুটপ্রিন্ট, যেখানে বন্দর থেকে শুরু করে অবকাঠামো বিনিয়োগ ও কূটনৈতিক প্রসারের মাধ্যমে চীনের কৌশলগত প্রভাব বৃদ্ধি পেতে পারে এই অঞ্চলে। তার পাশাপাশি রেডিকালাইজেশন এক্সট্রিমিস্ট এর বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ জঙ্গিবাদ, মৌলবাদ ও চরমপন্থার ভাবধারা ছড়িয়ে পড়ার ঝুঁকি কিন্তু বেড়ে যেতে পারে। তার পাশাপাশি ট্রেড কানেক্টিভিটি ডিসরাপশন, যেখানে বাণিজ্য ও সংযোগ রুট ব্যাহত হলে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক এবং উন্নয়ন প্রভাবিত হতে পারে। তবে এই যে 5টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি হচ্ছে চায়না নর্থ ইস্ট বর্ডার, এই নর্থ ইস্ট সিকিউরিটি, বর্ডার ইনস্টেবিলিটি এবং চাইনিজ স্ট্র্যাটেজিক ফুটপ্রিন্ট, এই 3টি বিষয় ভারতের বাংলাদেশ পলিসিকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। কিন্তু এই 5টি কনসার্নের বিষয় থাকলেও ভারতের জন্য সবচেয়ে বড় বেশ কিছু অপরচুনিটি কিন্তু রয়েছে, যেখানে যদি বিএনপি সরকার ভারতের সঙ্গে প্র্যাগমেটিক রিলেশনশিপ তৈরি করতে পারে তাহলে বর্ডার ম্যানেজমেন্ট কিন্তু আরো উন্নত হতে পারে এবং এর ফলে ভারতের সাথে বাংলাদেশের ট্রেডও কিন্তু বাড়তে পারে। তার পাশাপাশি নর্থ ইস্ট কানেক্টিভিটি বাড়তে পারে এবং বাংলাদেশ চায়না রিলেশনশিপের ব্যালেন্সও তৈরি হতে পারে, অর্থাৎ সিকিউরিটি কোঅপারেশন আবার শক্তিশালী হতে পারে। অর্থাৎ বর্তমান রাজনৈতিক পরিবর্তনকে ভারত যদি কনফ্রন্টেশন নয় বরং এটিকে যদি এঙ্গেজমেন্টের সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে তাহলে নিউ দিল্লি অর্থাৎ ভারতের জন্য এটি কিন্তু একটি বড় স্ট্র্যাটেজিক বেনিফিট তৈরি হতে পারে। তো এই তো ছিল সম্পূর্ণ বিষয়গুলি, আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো তাহলে শেষ প্রশ্ন এখন একটাই, সেটা হচ্ছে ডিসেম্বরে কি সত্যি বাংলাদেশে পালাবদল হবে? সেখানে আমার বিশ্লেষণ বলছে ডিসেম্বরকে সরাসরি নতুন ক্ষমতার পরিবর্তনের মাস হিসেবে দেখা কিন্তু ঠিক হবে না, কারণ ক্ষমতার পরিবর্তন ইতিমধ্যে 2026 সালের নির্বাচনের মাধ্যমে যেহেতু হয়ে গিয়েছে তার জন্যই ডিসেম্বর মাস হতে পারে একটি বড় রাজনৈতিক ফ্ল্যাশ পয়েন্ট, যেখানে শেখ হাসিনা ফিরবেন কিনা, ফিরলে কি আইনি পরিস্থিতির মুখোমুখি হবেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, তারেক রহমানের সরকার কতটা স্থিতিশীল থাকবে, ভারত কি অবস্থান নেবে সম্পূর্ণ বিষয়গুলির মধ্যে, আর চায়না বাংলাদেশ রিলেশনশিপ কোন দিকে যাবে, এই সবকিছু মিলিয়ে ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ এখন শুধু ইন্ডিয়া বনাম চায়নার মধ্যে কোনো এক পক্ষ বেছে নেওয়ার জায়গা নেই, যেখানে বাংলাদেশ সম্ভবত চাইছে ইন্ডিয়ার সাথে কানেক্টিভিটি গড়ে তুলতে, চায়না থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে এবং তার পাশাপাশি ওয়েস্ট থেকে ট্রেড নিয়ে এসে আরো নিজের জন্য স্ট্র্যাটেজিক অটোনমি গড়ে তুলতে চাইছে। তাই আগামী কয়েক মাসে আসল লড়াই শুধু ঢাকা রাজনীতিতে নয়, লড়াই হবে ইনফ্লুয়েন্স, স্টেবিলিটি এবং স্ট্র্যাটেজিক স্পেসের জন্য। তো এই বিষয়ে আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে পারেন? আর ফিরলে কি বাংলাদেশের রাজনীতিতে সত্যি নতুন পালাবদল শুরু হবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।